আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নভেলের সেকেন্ড পার্ট। নভেলটির নাম টু লিভস অ্যান্ড এ বার্ড। টু লিভস অ্যান্ড এ বার্ড, রিটেন বাই মুলকরাজ আনন্দ। এই নভেলের মধ্যে আমরা এখানে আলোচনা করব দ্য প্রেজেন্স অব দ্য ব্রিটিশ প্ল্যান্টেশন ওনার্স, তাদের কথা, শ্রমিকদের কথা। এখানে আলোচনা হবে ল্যান্ডস্কেপ অ্যাট দ্য কুলি ক্যাম্প, সে বিষয়ে, এবং আয়রনি অব দ্য নভেল। তাহলে শুরু করা যাক। টু লিভস অ্যান্ড এ বার্ড। টু লিভস অ্যান্ড এ বার্ড is a dramatic novel by Mulkraj Anand, published in 1937. তাহলে এই নভেলটি একটি ড্রামাটিক নভেল, লিখেছেন মুলকরাজ আনন্দ। প্রথম পাবলিশ করা হয়েছিল 1937। The story of the novel is based on the tea plantations of Assam. আসাম রাজ্যে যে টি প্ল্যান্টেশন রয়েছে, টি গার্ডেন রয়েছে, এবং তার যে ওয়ার্কার্স, তাদের কথা বলা হয়েছে। এবং এই টি প্ল্যান্টেশন অর্থাৎ টি গার্ডেনের যে মালিক, ইংরেজদের কথা বলা হয়েছে, তাদের মেন্টালিটির কথা বলা হয়েছে, তাদের অত্যাচারের কথা বলা হয়েছে। The novel depicts the concept of haves and have not. এখানে যে কনসেপ্টটা রাখা হয়েছে নভেলে, সেখানে বলা হয়েছে শোষক শ্রেণীর কথা, অর্থাৎ ওনার্সদের কথা, মালিকদের কথা, এবং বঞ্চিত মানুষ অর্থাৎ ওয়ার্কার্সদের কথা ইন প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। ভারত স্বাধীনতার পূর্বে যে পরিস্থিতি ছিল সেই কথা বর্ণনা করা হয়েছে এই নভেলের মধ্যে। দ্য নভেল রিফ্লেক্টস সোশ্যাল রিয়ালিজম, সামাজিকভাবে যে তখনকার যে সত্যতা সেটা তুলে ধরা হয়েছে। পিকচার অফ ইনহিউম্যান বিহেভিয়ার্স অফ দ্য ব্রিটিশ টি প্ল্যান্টেশন ওনার্স, এবং এই যে ব্রিটিশ মালিকদের যে অমানবিক আচরণ এই ওয়ার্কার্সদের প্রতি, ওয়ার্কিং ক্লাস পিপল, তাদের প্রতি, সেটা বলা হয়েছে। তাহলে বলা হচ্ছে দ্য নভেল ডিলস উইথ দ্য ইভিলস অফ দ্য ক্লাস সিস্টেম। এখানে ক্লাস সিস্টেমটা স্পষ্ট হয়েছে। একদিকে ওয়ার্কিং ক্লাস, আবার অপরদিকে ইংরেজ ওনার্স ক্লাস, এবং ব্রোকেন সোসাইটি ইন ইন্ডিয়া, তার একদম স্পষ্ট চেহারা রয়েছে। The novelist presents a landscape of the lives of the poor people in the colonial India. Colonial India, অর্থাৎ আমরা ভারতীয়রা colonized people, আমাদের যে কি পরিস্থিতি, অর্থাৎ ওয়ার্কার্সদের যে কি পরিস্থিতি, সেটা বর্ণনা করা হয়েছে। After being promised work and a better life by the agent of the coolie recruiter, poor farmer গাঙ্গু বলে একটা ক্যারেক্টার রয়েছে, সে কথা পেয়ে গেল যে আসামে যদি সে চলে যায় তাহলে যথেষ্ট ভালো লাইফ সে লিড করবে, তার জীবনযাত্রা ভালো যাবে। তার জন্য এই পুয়ার গাঙ্গু ডিসাইড টু লিভ হিজ ভিলেজ অ্যালং উইথ হিজ ফ্যামিলি। তার ফ্যামিলি সহ সে তার যে গ্রাম হুশিয়ারপুর, সেখান থেকে চলে এলো। কোথায়? আসামে। দেয়ার জার্নি টেক্স দেম টু দ্য টি প্ল্যান্টেশন ইন আসাম। আসামের এই টি গার্ডেনে চলে এলো, যেটা ডমিনেটেড বাই ব্রিটিশ কলোনিয়াল ইন্টারেস্ট। এখানে ব্রিটিশ কলোনিয়াল যারা, তাদেরই বাগান এবং তাদেরই অত্যাচার। সেই অত্যাচারের মধ্যে এসে পড়ল এই পুয়ার গাঙ্গু। গাঙ্গু ইজ এ ফার্মার লিভিং ইন হুশিয়ারপুর উইথ হিজ ওয়াইফ সজনী। হুশিয়ারপুর গ্রামে বাস করত। তো তার ওয়াইফ সজনী, ডটার লীলা, অ্যান্ড হিজ সন বুদ্ধু।
এই ফ্যামিলি নিয়ে গাঙ্গু চলে এলো আসাম। বিকজ অফ হিজ ডেট, কারণ সে ঋণী হয়ে পড়েছিল। গাঙ্গু অ্যাগ্রিজ টু গো টু আসাম টু টেক এ জব ইন এ প্ল্যান্টেশন। এমন একটা প্রতিজ্ঞা পেয়েছিল, কথা পেয়েছিল যে সে আসাম যাবে, নতুন একটা কাজ পাবে। হি জব ইজ স্লেভ লেবার, এখন কৃত দাসের মতন একজন লেবার হিসাবে সে কাজ করবে। গাঙ্গু অ্যান্ড হিজ ফ্যামিলি আর ফোর্স টু লিভ, সেখানে বাস করলো কিভাবে? ইন নেস্টিনেস অ্যান্ড টু টলারেট অল সোর্স অফ অ্যাবিউজ অ্যান্ড ডিগ্রেডেশন। এই আসামে টি গার্ডেনে এসে গাঙ্গুর কোনো সম্মান থাকলো না। গাঙ্গু এখানে একটা প্রতিনিধিমূলক চরিত্র, আসলে এখানকার টি গার্ডেনের শ্রমিকদের কোনো সম্মান কিছুই থাকতো না, অনেক কিছু সহ্য করতে হতো। দেখা গেল সজনী অ্যান্ড লীলা আর সাবজেক্টেড টু সেক্সুয়াল ডিগ্রেডেশন, এরকম একটা পরিস্থিতির মধ্যেও পড়ে গেল। দ্য নভেল শোজ এ ডকুমেন্ট অফ দ্য সাফারিংস অফ দ্য পুয়ার ওয়ার্কার্স। তাহলে এই নভেলটার মধ্যে যেন বলা হচ্ছে যে এই নভেলটা একটা দলিল। কিসের দলিল? যে এই ওয়ার্কার শ্রেণীর মানুষদের যে যন্ত্রণা তার দলিল। এভরি কর্নার অফ দ্য টি গার্ডেন, এখানে যে লিভস, বার্ডস যের কথা বলা হয়েছে, এইসব যেন দ্য সাইলেন্ট উইটনেস অফ দ্য পুয়ার পিপল। এই গাছ, এই গাছের বৃন্ত, এটা এরা যেন এই গাছ, এরা যেন কি উইটনেস, সাক্ষী, কিভাবে অত্যাচার করা হয় এই শ্রমিকদের উপর। উইদিন এ উইক অফ হিজ এমপ্লয়মেন্ট, কয়েক সপ্তাহের মধ্যেই এই টি এস্টেটে এসে গাঙ্গু বিকামস ভিকটিম অফ ম্যালেরিয়া হয়ে গেল। স্বাভাবিকভাবেই সেখানকার পরিস্থিতি ভালো ছিল না, চারিপাশ ভালো ছিল না। ইট ইজ দ্য প্লেস হোয়ার কলেরা হ্যাজ স্প্রেড আর্লিয়ার, এর আগেও কলেরা হয়েছে এই স্থানে, অনেক লোক মারা গেছে। এমন একটা পরিস্থিতিতে গাঙ্গু অ্যান্ড তার ফ্যামিলি এসে পড়ে গেল। In the novel, the owners of the plantation served as colonial exploitation and racial injustice. অর্থাৎ মালিকরা অন্যায় অবিচার করত, শোষণ করত, সে কথা বলা হলো। এখানে একটি বিশেষ ক্যারেক্টার দেখানো হয়েছে, মিস্টার রেগি হান্ট। এখানে আদার অফিসিয়ালদের মতোই রিপ্রেজেন্ট দ্য ক্রুয়েল স্ট্রাকচার অফ ইম্পেরিয়ালিজম। এই যে এই রাজশক্তি, ইংরেজ রাজশক্তির যে নিষ্ঠুর স্ট্রাকচার এই ক্যারেক্টারের মাধ্যমে দেখানো হয়েছে। দে ডিহিউম্যানাইজ ইন্ডিয়ান পুয়ার ওয়ার্কার্স, অমানবিকভাবে আচরণ করত, ব্যবহার করত এই শ্রমিকদের প্রতি। যাই হোক, দ্য ব্রিটিশ প্ল্যান্টার্স এরা কী করত? তারা অ্যারোগেন্ট ছিল, রেসিস্ট ছিল, এক্সপ্লয়েটিভ ছিল, এবং দে ট্রিট দ্য ইন্ডিয়ান ওয়ার্কার্স নট এজ হিউম্যান বিইংস, মানুষ হিসেবেই কল্পনা করতো না এই ইন্ডিয়ান ওয়ার্কার্সদের, বাট অ্যাজ টুলস ফর দেয়ার প্রফিট। তারা শুধু তাদের প্রফিটের কথাই চিন্তা করতো, তাদের লাভের কথা, মুনাফার কথা চিন্তা করত, এই সাধারণ শ্রমিকদের কথা কিছু ভাবতো না। দে ডু নট শো রিগার্ড ফর দ্য ওয়েল বিইং অফ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কার্সদের মঙ্গলের জন্য কোনো কাজ করতো না। এখানে যে ক্যারেক্টার বলা হলো মিস্টার রেগি হান, সিম্বলিক ক্যারেক্টার, কলোনিয়াল যে ব্রুটালিটি সেটা দেখানো হয়েছে তার মাধ্যমে। এভাবেই যে হোয়েন হি অ্যাটেম্পটস টু মলেস্ট গাঙ্গুজ ডটার লীলা, গাঙ্গুর যে ডটার লীলা তাকে মলেস্ট করার প্রয়াস করে। গাঙ্গু ট্রাইজ টু প্রোটেক্ট হার, প্রচেষ্টা করে মেয়েকে কি করে বাঁচাবে, বাট হি ইজ শট ডেড, তাকে মরতে হয়। দ্যাট সিম্বলাইজেস দ্য ডিসরিগার্ড ফর ইন্ডিয়ান লাইফ আন্ডার কলোনিয়াল রুল, এটাই দেখানো হয়েছে। দ্য নভেলিস্ট ইউজেস দ্য ব্রিটিশ ক্যারেক্টার্সগুলো যে এখানে ব্যবহার করা হয়েছে, হাইলাইট করা হয়েছে এইভাবে যে এটা একটা ইনস্টিটিউশনাল ভায়োলেন্স, কলোনিয়ালিজমের ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। এখানে যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা সাপোর্ট করছে কাদের?
এই যে ওনার অফ দ্য প্ল্যান্টেশন টি গার্ডেনের মালিকদেরকে সাপোর্ট করছে সেটাও দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে পুয়ার ওয়ার্কার্সরা তারা ট্র্যাপড হয়ে গিয়েছিল এই ক্রুয়েল সিস্টেমের দ্বারা, এবং তাদের যে ভয়েসেস আর সাইলেন্সড, তাদের কণ্ঠস্বর ছিল না, বন্ধ করে দেওয়া হয়েছিল। যাই হোক, এই নভেলটা দেখাচ্ছে তাহলে কালচারাল অ্যারোগেন্স অফ দ্য ব্রিটিশ, সেটা দেখাচ্ছে, এবং আইডেন্টিফাই দেমসেলফ, তাদেরকে এভাবে দেখাচ্ছে, আইডেন্টিফাই করা হচ্ছে সুপিরিয়র তারা ইন্ডিয়ান কাস্টমস অ্যান্ড ট্রেডিশনকে ধ্বংস করার ক্ষেত্রে এরা যথেষ্ট মাস্টার এই ইংরেজরা, সেটাও দেখানো হয়েছে। তাহলে এই যে ব্রিটিশ প্ল্যান্টেশন ওনার্স যারা, তারা সিম্বলাইজ করছে কি, তারা ডিহিউম্যানাইজ করবে এবং এই কলোনিয়ালিজমের যে প্রসেস পদ্ধতি, সেই পদ্ধতিতে এই নভেলের মধ্যে ল্যান্ডস্কেপ অফ দ্য কুলি ক্যাম্প দেখানো হয়েছে। এখানে এই কুলিদের বা ওয়ার্কার্সদের যে সমস্যা দেখানো হয়েছে, হার্শ রিয়ালিটিস দেখানো হয়েছে, ওয়ার্কার্সদের তাদের জীবনযাত্রার দেখানো হয়েছে। দ্য ক্যাম্প ইজ লোকেটেড উইদিন দ্য কনফাইন্স অফ দ্য ব্রিটিশ ওয়েন্টি প্ল্যান্টেশন। ওই টি গার্ডেনের মধ্যেই তাদের থাকার শেল্টার ছিল আর কি, নামে মাত্র শেল্টার। এনভায়রনমেন্ট ইজ ক্যারেক্টারাইজড বাই পোভার্টি, চারিদিকে দারিদ্রতায় ভরা, ফিল্ড নোংরা, লেক অফ বেসিক হিউম্যান ডিগনিটি, মানুষের কোনো মর্যাদা দেওয়া হতো না, এমন একটা ল্যান্ডস্কেপ, এমন একটা সিনারিও এখানে দেখানো হয়েছে। দ্য হার্টস অফ দ্য কুলি ক্যাম্প, অর্থাৎ ইন দ্য কুলি ক্যাম্পের যে ছোট ছোট ঘরগুলো ছিল, মেড অফ মাটির দেয়াল ইত্যাদি, স্ট্রক, খড় দিয়ে তৈরি করা হতো, পুয়ারলি স্ট্রাকচার, দিনহীনভাবে সেগুলাকে তৈরি করা ছিল। দ্য গ্রাউন্ড ইজ মাডি, ব্রিডস ডিজিজ, ছড়িয়ে যেত বিভিন্ন রোগ, ডিজিজ ইত্যাদি, কলেরার কথা বলা হয়েছে, ম্যালেরিয়ার কথা বলা হয়েছে। প্রপার স্যানিটেশন সেখানে ছিল না, স্ট্যাগনেন্ট ওয়াটার ছিল, মস্কিটো ছিল, তার জন্য ফ্লাইস ছিল ইত্যাদি ইত্যাদি, আর চারিদিকে আবর্জনা, সিম্বলাইজিং দ্য ডিহিউম্যানাইজিং কন্ডিশন। অর্থাৎ এই দরিদ্র ওয়ার্কারদের জীবনযাত্রার দিকে ইংরেজরা বা মালিকেরা তারা লক্ষ্যই করত না, এটাই ছিল সিচুয়েশন এখানে। ইনসাইড দ্য ক্যাম্প, তার ভেতরে আমরা লক্ষ্য করছি যে পরিবেশটা ছিল, অ্যাটমসফিয়ার ইজ হ্যাভি উইথ ফ্যাটিক, ডিসপেয়ার, হতাশায় জীবন কাটতো ওয়ার্কার্সদের। তারা ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া থেকে এসেছে, এইভাবে ট্র্যাপে পড়ে এসেছে। যাই হোক, বলা হচ্ছে ডেসপাইট দ্য ন্যাচারাল বিউটি অফ আসামিজ হিলস, পাহাড়ে তো আসামের পাহাড়ে যথেষ্ট প্রাকৃতিক সৌন্দর্য ছিল, ঝর্ণা ছিল ইত্যাদি ছিল, কিন্তু এই যে কুলি ক্যাম্প, এটা যেন তার বিপরীত ছিল, এমন দৃশ্য এখানে দেখানো হয়েছে। নভেলিস্ট এখানে ল্যান্ডস্কেপের কথা বলা হয়েছে শুধু এই শ্রমিকদের যে পরিস্থিতি দেখানোর জন্য, সেরকম বিষয় নয়, এটা একটা ইনজাস্টিস, এক্সপ্লয়টেশন, সার্বিকভাবে ইংরেজদের, সেটা দেখানো হয়েছে। অর্থাৎ রিয়ালিটিস অফ কলোনিয়াল রুল অ্যান্ড ক্যাপিটালিস্ট গ্রিড, ইংরেজদের যে লোভ, তাদের যে শাসন, সেটা দেখানো হয়েছে। ইন দ্য নভেল আয়রনি বলা হয়েছে, এখানে আয়রনির পার্ট বলতে হবে, এখানে আয়রনি তো রয়েছে, ক্রুশিয়াল রয়েছে। এখানে এক্সপ্লয়টেশন দেখানো হয়েছে, ডিহিউম্যানাইজেশন দেখানো হয়েছে ইন্ডিয়ান ওয়ার্কার্সদের প্রতি এই ব্রিটিশ কলোনিয়ালদের দ্বারা। যাই হোক, এখানে যে গঙ্গু ক্যারেক্টারটা, সে আসামে চলে আসে কাজের জন্য টি প্ল্যান্টেশনে। এখানে তার জীবনটা যেন একটা ব্রুটাল সাইকেল অফ অপারেশনের মধ্যে, একটা হতাশার মধ্যে পড়ে। তার মানে একটা ভালো জায়গায় আসবে, ভালো কাজ পাবে, ভালো মজুরি পাবে, কিন্তু আয়রনিক্যাল টুইস্টিং ব্যাপার হয়ে গেল যে তার জীবনটা আরও খারাপ হয়ে গেল। এবং মূলত এই যে ওয়ার্কার্সদের পরিস্থিতি, তার জন্য দায়ী ইংরেজরা। পরবর্তী যে আয়রনির বিষয়টা রয়েছে, এখানে তো প্রমিস করা হয়েছিল যে গঙ্গুকে তার প্রসপারিটি হবে। গঙ্গু টেম্পটেড হয়েছিল, মুভড হয়েছিল যে আসবে, সেখানে অ্যাসিউরেন্স দেওয়া হয়েছিল,
যে তার হাউজিং হবে, তার ট্রিটমেন্ট হবে, কিন্তু আইরনিক্যালি যেটা হলো যে তার এই বেটার লাইফের পরিবর্তে তো আরও বেশি খারাপ হয়ে গেল। এমনকি এখানে যে হার্স কন্ডিশন, রেসিয়াল ডিসক্রিমিনেশন, অ্যাবিউজ, এগুলো স্পষ্ট হয়ে গেল। এখানে ইংরেজদের সিভিলাইজেশনের কথা একটা বলা হয়েছে, তারা সিভিলাইজড, কিন্তু আসলে তাদের ব্যবহারে আনসিভিলাইজডই দেখানো হয়েছে। এখানে রেগি হান্ট ক্যারেক্টারের দ্বারা তার হিপোক্রেসিকে দেখানো হয়েছে, ভায়োলেন্স, অ্যারোগেন্স, করাপশন তুলে ধরা হয়েছে। আর ট্র্যাজিক ক্লাইম্যাক্স যেটা দেখানো গেল যে গাঙ্গু স্কিল্ড, গাঙ্গু কখন মারা গেল, যখন সে তার মেয়েকে বাঁচাতে চায় রেগি হান্টের আক্রমণ থেকে। এটা একটা হাইলাইটস করা হয়েছে, বিটার আইরনি অফ জাস্টিস ডিনাইড আন্ডার কলোনিয়াল ল। আইন কিভাবে এখানে মুখ থুবড়ে পড়েছিল সেটা দেখানো হয়েছে। যাই হোক, নভেলের যে টাইটেলটা রয়েছে এটাও আইরনিক, টু লিভস অ্যান্ড এ বার্ড, দুটো পাতা একটা কুড়ি। এটা দ্বারা একটা শুভ জিনিসকেই বোঝায়, কিন্তু এখানে যেন কোনো বিপরীত কিছু সিম্বলাইজ করা হয়েছে। তাতে ওয়ার্কার্সদের ইকোনমিক ব্যাপারটা বোঝানো হয়েছে, তাদের দুরবস্থার কথা বোঝানো হয়েছে। অর্থাৎ এই টু লিভস অ্যান্ড এ বার্ড সুস্থ একটা জিনিস, সুস্থ কেউ, আমাদের রাইটারের যে দৃষ্টি তার থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা অসুস্থ বিষয় রয়েছে, এমন একটা টুইস্টিং ব্যাপার রয়েছে। তাহলে এখানে যে সিচুয়েশনাল ড্রামাটিক আয়রনি রয়েছে, আর এখানে কলোনিয়াল সিস্টেমটাকে প্রকাশ করা হয়েছে, ডিপ ইনজাস্টিসের কথাই বলা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আমাদের টু লিভস অ্যান্ড এ বার্ড, তার মধ্যে ব্রিটিশ প্লান্টেশন ওনার্সদের যে ক্যারেক্টারিস্টিক, তাদের কার্যকলাপ, তাদের অমানবিক আচরণ, সে কথা ছিল। এখানে কুলি ক্যাম্পের মধ্যে ল্যান্ডস্কেপ অ্যাট দ্য কুলি ক্যাম্পের বা ওয়ার্কার্সদের যে পরিস্থিতি, তাদের যে জীবনযাপন, সেটা রয়েছে, এবং এখানে আয়রনির কথা বলা হলো। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনা, টু লিভস অ্যান্ড এ বার্ড। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।